আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে থেকে একটা নতুন প্লেলিস্ট শুরু করতেছি যেখানে আমি আমার অডিটের যে অভিজ্ঞতা ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেক দিন ধরে যারা আমাকে দেখতেছেন আপনারা আমাকে হয়তো জানেন যে আমি একজন অ্যাকাউন্টেন্ট। আমি প্রায় ৯ বছর ধরে এই ফিল্ডটাতে কাজ করতেছি। তো এর মধ্যে আমি ৫ বছর একটা অডিট ফার্মেও ছিলাম। বাংলাদেশে একটা খুবই নামকরা একটা অডিট ফার্ম কেপিএমজি রহমান হক। তো বিগত ৪ বছর ধরে আমি একটা অ্যাকাউন্টিং ফার্মে কাজ করতেছি, 7 অ্যাকাউন্টিং ফার্ম, যেখানে আমি একজন কো-ফাউন্ডার। তো এই যে অডিট করার অভিজ্ঞতা, আমি এই প্লেলিস্টটাতে বেসিক্যালি আপনার এই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এর মধ্যে আজকে যে জিনিসটা শেয়ার করব এটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট, বর্তমানে একটা ক্লায়েন্টের ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে, তাদের মানে ব্যাংক রিকনসিলিয়েশনের গাফিলতির কারণে বা না করার কারণে তারা অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হয়। তো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে মানে তাদের সাথে ফ্রডটা করা হয়েছে, কি হয়েছে, আমরা কীভাবে এটা বের করছি। তো ঘটনাটা আমি একটু গল্পের মতো করে বলি, তাহলে আপনাদের আর ইন্টারেস্ট জাগবে আর মনেও থাকবে কাহিনী কী হয়েছে। তো কাহিনীটা হচ্ছে এটা একটা ক্লায়েন্ট, তারা তাদের ব্যবসাটা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারের। তো তারা এই যে ব্যবসাটা শুরু করে আজকে থেকে ৬-৭ বছর আগে থেকে ব্যবসাটা শুরু করছে। কয়েকজন ফ্রেন্ড মিলে প্রথমে শুরু করছিল, ৫-৬ জন মিলে। পরবর্তীতে তারা আরও শেয়ার হোল্ডার নেয়, ইনভেস্টর নেয়। তো প্রথমের দিকে যখন শুরু করছিল তারা একটা মোটামুটি ভালো একটা লোকেশনে, চট্টগ্রামে একটা ভালো লোকেশনে তারা ব্যবসাটা শুরু করে। এবং প্রথমের দিকে স্বাভাবিকভাবেই তাদের মানে কম অভিজ্ঞতার কারণে স্বাভাবিকভাবে তাদের স্ট্রাগল করতে হয় প্রথম ২-৩ বছর। এরপরে তাদের যে লোকেশনটা ভালো হওয়ার কারণে এবং তাদের মোটামুটি একটা গুডউইলও হয়ে যায় ওই জায়গাটাতে, যার কারণে তাদের ব্যবসা বুম করা শুরু করে। তাদের ব্যবসার গ্রোথ আস্তে আস্তে বাড়তে থাকে প্রথম ২-৩ বছর পর থেকে। এখন যখন স্বাভাবিকভাবে বিজনেস আস্তে আস্তে বড় হচ্ছে, তাদেরকে নতুন নতুন শেয়ার হোল্ডার নিতে হচ্ছে, ইনভেস্টর নিতে হচ্ছে, ক্যাপিটাল বাড়তেছে। তো তাদের যে কয়েকটা ব্যাংক অ্যাকাউন্টও করতে হয়েছে, ফিক্সড ডিপোজিটও করতে হয়েছে তাদেরকে। তো এরকম অনেকগুলো অ্যাকাউন্ট তাদেরকে করতে হয়। এবং প্রথমের দিকে তারা নিজেরাই, মানে যারা ব্যবসাটা শুরু করছিল, মানে ম্যানেজমেন্টে যারা ছিল তারা নিজেরাই আপনার অ্যাকাউন্টিংয়ের বিষয়গুলো দেখতো। বাট পরবর্তীতে যখন ব্যবসা আস্তে আস্তে বড় হওয়া শুরু করে তখন তারা একজন এমপ্লয়িকে মানে রাখে আর কি, আপনার অ্যাকাউন্টিংটা দেখার জন্য, মানে তাদের হিসাব নিকাশগুলো দেখার জন্য। তো যে এমপ্লয়িটাকে রাখে তারও মোটামুটি আগে ৫-৬ বছরের একটা অভিজ্ঞতা ছিল, ডায়াগনস্টিক সেন্টারে কাজ করার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কাজ করার অভিজ্ঞতা ছিল। আর এটা যেহেতু অনেক বড় একটা ডায়াগনস্টিক সেন্টার না, সে কারণে তাদের মানে অনেক বেশি এমপ্লয়িও নেই, মানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে শুধু একজনকে দিয়ে তারা কাজ চালাই নিত আর কি। তো এখন তার মানে যাকে রাখছে এমপ্লয়ি, তার দায়িত্বে মোটামুটি সব কিছুই ছিল। তাকে আপনার ভাউচার প্রিপেয়ার করা থেকে শুরু করে সাপোর্টিং জোগাড় করা, খরচ হলে এগুলো টাকা দেওয়া, তারপরে যারা অন্যান্য স্টাফ আছে তাদেরকে স্যালারি দেওয়া, তারপরে প্রতিদিন যে সেলসটা হচ্ছে, রেভিনিউটা হচ্ছে, ওইটা কালেকশন করে ওইটা ব্যাংকে জমা দেওয়া, ডিপোজিট স্লিপগুলো এনে মানে সাইন করায়, ভাউচার প্রিপেয়ার করা, তারপরে ব্যাংক রিকনসিলিয়েশন করা, যদিও রেগুলার করতো না, মাঝে মধ্যে করতো। তো এরকম যাবতীয় যতগুলো কাজ আছে সব মানে রেসপন্সিবিলিটি ছিল তার আর কি। তো এখানে অনেক বেশি কাজও ছিল না, যেহেতু এত বেশি বড় ডায়াগনস্টিক সেন্টারও না। তো কাজ মোটামুটি ম্যানেজেবল ছিল। মোটামুটি এগুলো, যদিও জব রেসপন্সিবিলিটি অনেক, বাট কাজ এত বেশি ছিল না। আর তার উপরে ম্যানেজমেন্টের যারা ছিল ম্যানেজিং ডিরেক্টর, তাদের মধ্যে একজন এই জিনিসগুলো দেখতো, মানে সাইন করতো, সে ভাউচার প্রিপেয়ার করলো, ওগুলো ঠিক আছে নাকি ওগুলো দেখে সাইন করতো। তো এই জিনিসগুলো সে করতো। তো এখন এরকম করতে করতে প্রায় মানে ২-৩ বছর গেল। তো তাদের কিন্তু আবার অডিটের কোনো সিস্টেম ছিল না, মানে অডিট করাতো না, ইন্টারনাল অডিট বা ম্যানেজমেন্ট অডিট এরকম কিছু করাতো না। অ্যাকাউন্টস প্রিপারেশনও মানে ভালো কোনো অ্যাকাউন্টেন্টস দিয়ে করাতো না, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে। তারা নিজেরাই করতো, যতটুকু পারে ওটুকুর মধ্যে করে তারা স্যাটিসফাইড ছিল। তো পরবর্তীতে যখন ব্যবসা বড় হচ্ছে, তারা মানে এটা ফিল করে যে না, তাদের অডিট করানো উচিত, মানে কি হচ্ছে না হচ্ছে সব ঠিক আছে নাকি, তো অডিট করানো উচিত। তো তখন তারা আমাদের সাথে যোগাযোগ করে। তাদের একজন ডিরেক্টর আমাদের পরিচিত ছিল, ওই সুবাদে আমরা কাজটা পাই। আচ্ছা, আমরা যখন ক্যাশ এবং ব্যাংকের অডিট করি, তখন আমরা যখন ব্যাংক রিকনসিলিয়েশন করি,
হ্যাঁ, তখন আমরা ম্যাক্সিমাম ওখানে অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে, 6-7টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, অনেকগুলো এফডিআর আছে। তো ব্যাংক রিকনসিলিয়েশন করতে গিয়ে অনেকগুলোই মিলে যায়, অনেকগুলোতে ডিফারেন্স থাকে। ডিফারেন্সগুলো কেন হয়, আচ্ছা ব্যাংক রিকনসিলিয়েশনটা কি যারা জানেন না তাদের জন্য একটু বলি। ব্যাংক রিকনসিলিয়েশন একদম সিম্পল যদি বলি, এটা হচ্ছে মনে করেন আপনার ব্যবসার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি ওই অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করেন। তো এই যে লেনদেনগুলো করেন ওগুলো কিন্তু ব্যাংকে একটা হিসাব রাখতেছে। আর আপনিও স্বাভাবিকভাবে আপনি একটা হিসাব রাখেন যে আপনি কত টাকা লেনদেন করছেন, কত টাকা ব্যাংকে জমা দিয়েছেন, ওখান থেকে কত টাকা খরচ হয়েছে। তো আপনার কাছে একটা হিসাব আছে, ব্যাংকের কাছে একটা হিসাব আছে। তো এখন ব্যাংকের কাছে যে হিসাবটা, আপনি ওই হিসাবটা নিয়ে মাস শেষে অথবা একটা রেগুলার ইন্টারভালে ব্যাংকের থেকে ব্যাংক স্টেটমেন্টটা নেওয়ার পরে ওইটা আপনি স্বাভাবিকভাবে আপনার যে হিসাবটা আছে ওইটার সাথে মিলাবেন। তো মিলাই দেখবেন যে সব কিছু ঠিকঠাকভাবে আপনি রেকর্ড করছেন নাকি। কারণ আলটিমেটলি ব্যাংকের যে হিসাবটা ওইটাই হচ্ছে, মানে ওইটাকে আপনাকে বেস ধরতে হবে। তো ব্যাংকের অনেকগুলো জিনিস আপনি হয়তো রেকর্ড করেন নাই, যেমন ব্যাংকের ইন্টারেস্ট আসতে পারে, ব্যাংক চার্জ আসতে পারে। তো এই জিনিসগুলো তখন আপনি আপনার বুকে রেকর্ড করবেন। আর অন্য কোনো হিসাব মিস গেছে নাকি এই জিনিসগুলো দেখবেন। তো মেইন কথা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার যে হিসাবটা রাখছেন ওইটা মিলানো, এটাই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। তো আমরা যখন ব্যাংক রিকনসিলিয়েশনটা করতে যাই তখন একটা পার্টিকুলার ব্যাংকে প্রায় অনেক টাকার একটা ডিফারেন্স দেখি, মানে ব্যাংক স্টেটমেন্টে অ্যামাউন্ট দেখা যাচ্ছে অনেক কম, আর তারা যে রেকর্ডটা রাখছে ওখানে দেখা যাচ্ছে মানে অ্যামাউন্টটা অনেক বেশি, আপনার ব্যাংকে টাকা বেশি দেখাচ্ছে ব্যবসায়ের যে হিসাবটা আছে ওইটাতে। তো আমরা স্বাভাবিকভাবে আমরা ইনভেস্টিগেট যখন করি, ডিফারেন্স কয়েকটা কারণে থাকতে পারে, আর ওগুলো নর্মালও, ডিফারেন্স থাকাটা নর্মাল, এটা অ্যাবনর্মাল না। তো ডিফারেন্স থাকার মেন কয়েকটা কারণ হচ্ছে, মনে করেন আপনি এই যে প্রতিদিন তারা যে ডায়াগনস্টিক সেন্টারের যে সেলসগুলো হচ্ছে ওগুলো যে জমা দিচ্ছে, ব্যাংকে জমা দিচ্ছে, এখন ব্যাংকে জমা দেওয়ার সাথে সাথে অনেক সময় আপনার ওইটা প্রসেস হয় না, ট্রানজ্যাকশনটা জমা হয় না। কিন্তু আপনি তো আপনার বুকে লিখে ফেলছেন, মনে করেন আপনি 2 লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছেন, আপনি আপনার বুকের মধ্যে রেকর্ড করে ফেলছেন যে আপনি 2 লাখ টাকা জমা হিসেবে রেকর্ড করে ফেলছেন। কিন্তু ওই দেখা যাচ্ছে আপনি যদি মাস শেষে মনে করেন এটা 31 তারিখ জমা দিয়েছেন, 31 তারিখ, তো 31 তারিখের বুকে আপনার এটা রেকর্ড হয়ে গেছে, কিন্তু ওই দিনে আপনার ব্যাংক ওই টাকাটা প্রসেস করে না, এখনও আপনার অ্যাকাউন্টে ঢুকায় নাই, টাকাটা প্রসেস হয়ে ঢুকে নাই। দেখা যাচ্ছে ওটা 1 তারিখ বা 2 তারিখ ঢুকছে। তো আপনি যখন 31 তারিখ ওই মাসের ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার ক্যাশবুক মিলাতে যাবেন তখন এই ডিফারেন্সটা ওখানে থাকবে। তো তখন আপনাকে ওইটা রিকনসিলিয়েশন করে মানে ওই ডিফারেন্সটা কেন হয়েছে এটা অ্যাডজাস্ট করতে হয় ডিফারেন্সটা। তো এরকম বেশ কিছু কারণ আছে। তারপর আপনার ব্যাংক ইন্টারেস্ট কাটতে পারে অথবা ব্যাংক চার্জ কাটতে পারে, যেটা হয়তো আপনি জানেন না, আপনি ব্যাংক স্টেটমেন্ট না দেখলে এগুলো জানবেন না যে আপনার কত টাকা কাটছে ইন্টারেস্ট বা চার্জ হিসেবে। তো এগুলো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এরকম ডিফারেন্স যা ছিল ওগুলো আমরা ফাইন্ড আউট করে অ্যাডজাস্ট করার পরে দেখা যাচ্ছে ওখানে তাও বেশ কিছু টাকা ডিফারেন্স রয়ে গেছে। এখন ডিফারেন্স কোন কোন জায়গায় রয়ে গেছে এটা যখন মিলাচ্ছি তখন দেখি কি ওখানে বেশ কয়েকটা জায়গায় আপনার ব্যাংকের মানে স্টেটমেন্টের ডিপোজিট যা আছে আর তাদের যে রেকর্ড ওখানে যে ডিপোজিটের অ্যামাউন্ট ওইটা মিসম্যাচ হচ্ছে। মিসম্যাচ হওয়ার কারণ হচ্ছে দেখা যাচ্ছে আপনার ক্যাশবুকে আপনার ডিপোজিট দেখাচ্ছে 1,30,000 টাকা, কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্টে ডিপোজিট দেখাচ্ছে শুধুমাত্র 30,000 টাকা। দুইটার ডিফারেন্স। তো কাহিনীটি কি, মানে ডিফারেন্স কেন হবে? আপনি ডিপোজিট যা করছেন তাই তো থাকবে। তখন আমরা কি করলাম, ওই ব্যাংক যে ডিপোজিট করছে ওইটার যে ডিপোজিট স্লিপ আছে ওগুলো মানে চেক করা শুরু করলাম। তো ওখানেও দেখি কি আপনার যে রেকর্ডটা আছে ওইটার সাথে মিল আছে। ডিপোজিট স্লিপেও আপনার কার্বন কপি যেটা দেয় আর কি ব্যাংক থেকে, ওখানেও দেখা যাচ্ছে 1,30,000 টাকা ডিপোজিট করা হয়েছে, মানে আপনার রেকর্ডেও 1,30,000 টাকা, কিন্তু স্টেটমেন্টে দেখাচ্ছে 30,000 টাকা অনলি। তো এরকম যে কয়টা আমরা পাইছি ডিফারেন্স ছিল ওগুলো ডিপোজিট স্লিপ সহ নিয়ে আমরা সরাসরি যাই হচ্ছে ব্যাংকে ম্যানেজারের সাথে এগুলো নিয়ে ডিসকাস করতে, যে কাহিনী কি আপনার ডিপোজিট স্লিপ দেখাচ্ছে 1,30,000 টাকা, ব্যাংক স্টেটমেন্টে শুধু 30,000 টাকা মানে জমা দেখাচ্ছে, তো এটা রিজনটা কি? তো ওনাকে কোয়ারিজ করার পরে উনিও স্বাভাবিকভাবে ইনভেস্টিগেট করা শুরু করলো। উনি এগুলোর অ্যাকচুয়াল যে মানে অরিজিনাল ডিপোজিট স্লিপটা ওইটা খুঁজে বের করলো। খুঁজে বের করে ওখানে হয় যে কাহিনী, একটা সারপ্রাইজিং কাহিনী হয়। ওইটা হচ্ছে অরিজিনাল যে ডিপোজিট স্লিপটা আছে ওখানে আপনার ডিপোজিট দেখাচ্ছে শুধু 30,000 টাকা, আর যেটা কার্বন কপিতে ডিপোজিট দেখাচ্ছে 1,30,000 টাকা। তো বুঝছেন মানে ঘটনাটা কোন দিকে ঘটছে? ঘটনাটা হচ্ছে
আমি বলি, আমি একটা ছবিও দেখাবো, আপনারা বুঝতে পারবেন কাহিনীটা কিভাবে হয় এই ফ্রডটা। এটা হয়েছে কি, যে এমপ্লয়ি আছে সে যে টাকাটা জমা দিছে, সে 1,30,000 টাকা জমা দিতে গেছিল ব্যাংকে। 1,30,000 টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য নিছিল, তুলছিল, কিন্তু সে ব্যাংকে জমা করছে 30,000 টাকা, বাকি 1,00,000 টাকা সে মেরে দিছে। এখন এই যে 30,000 টাকা জমা করছে, জমা করার পরে ব্যাংক ডেবিট স্লিপে সাইন টাইন করার পরে তাকে কার্বন কপিটা দিছে ডেবিট স্লিপের। এখন সে যে অ্যামাউন্টগুলো ছিল ওগুলো এমনভাবে লিখছে যে, মনে করেন 30,000 লিখছে 30,000, আর এদিকে লিখছে কথায় লিখছে 30,000। তো এর আগে 30,000-এর আগে একটা 1 বসাই দিয়েছে, আর একটা কপি নিয়ে ওইটার উপর, মানে কার্বন কপি না, ওইটার উপর ভর করে 1 বসাই দিয়েছে, ওইটা ওখানে উঠে গেছে কার্বন কপিতে। সিমিলারলি এদিকে জায়গা রাখছে 1,00,000 লেখার, 1,00,000 লিখছে, ওইটাও মানে কার্বন কপিতে উঠে গেছে। এখন এটা এই ডিপোজিট স্লিপটা সে তার যে হায়ার ম্যানেজমেন্ট আছে তাকে দেখায়, ভাউচার টাউচার করে সাইন টাইন নিয়ে এটা ক্যাশবুকে এন্ট্রি দিয়ে দিছে, মানে সে এটা লিগালাইজ করে ফেলছে। তো এভাবে সে প্রায় কয়েকটা ডিপোজিট স্লিপের মাধ্যমে, মানে কয়েকবার সে মানে এই কাজটা করছে, এবং কাজটা করে সে মোটামুটি বেশ কিছু টাকা ওখান থেকে মানে মেরে দিছে। তো এটা, এই জিনিসটা ফাইন্ড আউট কেন করতে পারে নাই ম্যানেজমেন্ট? করতে পারে না, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে তারা ব্যাংক রিকনসিলিয়েশন করতো না, করলেও যাকে মানে যে আপনার এগুলোর দায়িত্বে ছিল, ডিপোজিটের দায়িত্ব ছিল, সে নিজে ব্যাংক রিকনসিলিয়েশন করতো। তো ওনারাও এত জিনিসটাকে এত সিরিয়াসলি নেয় নাই, এটা একটা কারণ। তারপর এখানে ডিউটিস, সেগ্রিগেশন অফ ডিউটিস আমরা জানি খুবই ইম্পর্ট্যান্ট। আপনার কন্ট্রোল যদি মানে স্ট্রং করতে চান, আপনাকে ডিউটি সেগ্রিগেট করে দিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে একজনের উপরেই মোটামুটি সব কিছু চলে আসছিল তার হাতে, ক্যাশ কালেকশন থেকে শুরু করে, ডিপোজিট থেকে শুরু করে, ভাউচার প্রিপেয়ার থেকে শুরু করে, এভরিথিং মানে তার কাছেই ছিল। তো এগুলো চেক করলেও মানে থোরলি চেক করা হতো না। স্বাভাবিকভাবে মনে করেন ডেইলি অনেক টাকা ডিপোজিট হচ্ছে, অনেকগুলো ব্যাংকে ডিপোজিট হচ্ছে, আর ব্যাংক থেকে একটা মেসেজও যায়, মাঝে মধ্যে মেসেজ যায় আর মাঝে মধ্যে যায় না, এরকম। তো যিনি এই যে মেসেজগুলো পাচ্ছেন, সেইগুলোর সাথে আবার মানে ডিপোজিট স্লিপ মিলায় দেখা সবসময় জিনিসগুলো পসিবল হয়ে ওঠে না, এবং দেখা যাচ্ছে এই জিনিসগুলোর সুযোগ নিয়ে সে যখন বুঝতে পারে যে এখানে একটা মানে কন্ট্রোলের ল্যাকিংস আছে, সে ওই জায়গাটা কাজে লাগে। তো এই জায়গায় এসে আপনার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট যেটা আছে, ব্যাংক রিকনসিলিয়েশন করা, এটার গুরুত্বটা আমরা বুঝতে পারি। যে আপনি যদি স্মল মিডিয়াম সাইজ ব্যবসা হয়ে থাকেন, এবং আপনার যদি অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে একজনই সব কিছু করে, আপনার কোনো কন্ট্রোল না থাকে, কন্ট্রোল থাকলেও খুব লেস কন্ট্রোল, হ্যাঁ, এবং এমন কাউকে দিয়ে আপনি অডিট করান না, ইন্ডিপেন্ডেন্ট কাউকে দিয়ে জিনিসগুলো চেক করান না, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসায় অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে, যেরকম এই ব্যবসাটাতে মানে হয়েছে আর কি। এবং ফর্চুনেটলি এটা ফাইন্ড আউট করা গেছে, এবং সে নিজেও দোষটা স্বীকার করছে যে সে এটা করছে, আসলে সে তার দোষটা স্বীকার করছে। তো ব্যাংক রিকনসিলিয়েশন যদি না করতাম, ব্যাংক স্টেটমেন্টের সাথে ক্যাশবুকের এই যে প্রসিডিউরটা যদি করা না হতো, তাহলে কিন্তু এই জিনিসগুলো ফাইন্ড আউট করা যেত না। তো এই জিনিসটা এই জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ব্যাংক রিকনসিলিয়েশনকে কখনো নেগলেক্ট করবেন না। আপনার প্রতি মাসে এটা ম্যান্ডেটরি, আপনাকে যদি নিজে হ্যান্ডেল না করেন জিনিসগুলা, অন্য কাউকে দিয়ে হ্যান্ডেল করান, তাহলে প্রতি মাসে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে ওটার সাথে আপনার যে বুক রেকর্ডস আছে ওটাকে অবশ্যই মিলাতে হবে, অবশ্যই এটা মিলাতে হবে, এবং অবশ্যই এটা মিলাই যে ডিফারেন্সগুলো আছে ওগুলো অ্যাডজাস্ট করে আপনাকে মানে ব্যাংক স্টেটমেন্ট এবং মানে আপনার রেকর্ড 100% রিকনসাইল করতে হবে। তো এটা ছিল ঘটনা আমাদের অডিটের অভিজ্ঞতা থেকে। ভিউয়ার্স, আজকে ভিডিও আর বেশি বড় করব না। আশা করি আপনারা নতুন কিছু শিখতে পারছেন এই ভিডিওটা থেকে, এবং বুঝতে পারছেন যে ব্যাংক রিকনসিলিয়েশনের গুরুত্ব কতটুকু, এবং এটাকে নেগলেক্ট করা, এটাতে গাফিলতি করা, এটা কী পরিমাণ ক্ষতির কারণ হতে পারে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, অথবা কোনো এরকম যদি কোনো অভিজ্ঞতা হয়ে থাকে, ওটা আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, অন্য আরেকটা অডিটের ঘটনা, অডিটের অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।